আসসালামু আলাইকুম। হোলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগত। আজ আমরা অ্যাকাউন্টিং থার্ড ইয়ারের ইন্স্যুরেন্স সাবজেক্ট নিয়ে আলোচনা করব। ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স সাবজেক্টটা, এই ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স সাবজেক্টের পরীক্ষায় মোটামুটি 20 নাম্বার 30 নাম্বার মতো, 20 থেকে 28 নাম্বার বড় প্রশ্ন দুইটা আসে, আর ছোট প্রশ্ন একটা দুইটা আসে অনেক সময়। হ্যাঁ, 20 থেকে 28 নাম্বার মতো অঙ্ক আসে। কেউ যদি কনফার্ম অঙ্কগুলো দিতে পারে তাহলে 100% সে পাস করবে ইনশাল্লাহ। আর যদি শুধু থিওরি দিয়ে আসেন, অনেক সময় ফেলও করে ফেলে। থিওরির জন্য এখানে সাজেশন দেওয়া আছে, এই শিটে নাই মনে হয়। ওই আপনাদের তো দিয়ে দিচ্ছি, এতে সাজেশন দিয়ে দিচ্ছি, থিওরি সাজেশনের মাঝে। এখন ব্যাংকিং থেকে একটা অঙ্ক আসে সাধারণত, আর এটা আসে ইন্স্যুরেন্স থেকে, লাইফ ইন্স্যুরেন্স থেকে। তো লাইফ ইন্স্যুরেন্সের অনেকের কনফিউশন যে বইতে এক এক সময় এক এক নাম ভাবে অঙ্কগুলো করে। এখন কিভাবে অঙ্কগুলো হয়, এই 5 নাম্বার অঙ্কটা যদি কেউ করতে পারেন তাহলে 10 নাম্বার কনফার্ম পেয়ে যাবেন, এবং পাস 10 নাম্বার যদি আপনি পেয়ে যান। আর থিওরি যেভাবেই লেখেন না কেন, বাকি তো 32 নাম্বারে পাওয়া এখন ব্যাপারই না। আর যারা A+ পাওয়ার টার্গেটে যাচ্ছেন, তাদের জন্য দুইটা অঙ্ক করার পর থিওরি লিখলে A+ পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। কিন্তু যদি আপনি ইয়ে না করেন, যে না আমি অঙ্ক করব না, শুধু থিওরি দিয়ে যাব, তাহলে রেজাল্টটা ভালো হবে। যারা লাইভে আছেন তাদেরকে বলবো একটু কষ্ট করে শেয়ার মেনশন করে দেন, যেহেতু একটা ক্লাসে আপনাকে 10 নাম্বার কনফার্ম করে দিচ্ছি। ক্লাসটা খুব ইম্পর্টেন্ট। আপনারা যারা জুমে আছেন, তারাও তাদের কোনো ব্যক্তিগত কোনো কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন করতে পারেন। এই অঙ্কগুলো সবগুলো আমি করাই দিছি। আজকে কালকে তো পরীক্ষা, যেহেতু আপনাদের এই অঙ্কটা দিয়ে যেহেতু সব নিয়ম শেখানো যায়, এই জন্য চাচ্ছি এই অঙ্কটা দিয়ে আপনাদের আবার সেই নিয়মগুলো আবার মনে করে দেওয়া, এবং আপনার যে এই অঙ্কের ভিতরে আরো কোনো প্রবলেম থাকে সেই প্রবলেমগুলো বের করা। এখানে ইন্স্যুরেন্সের অঙ্কের মাঝে আপনার দুইটা জিনিস বের করতে চাই, প্রশ্নে দুইটা জিনিস বের করতে বলে। 1 নাম্বার বলে হলো আপনার সিঙ্গেল প্রিমিয়াম, অর্থাৎ আপনি বীমা যে করতেছেন, বীমা তো টাকা জমা দিতে হয়। বীমা ধরেন আপনি 10,000 20,000 50,000 টাকা পাবেন বেঁচে থাকলে, বা মারা গেলেও টাকা পাবেন। সিঙ্গেল প্রিমিয়াম, সিঙ্গেল প্রিমিয়াম মানে এই যে টাকাটা, এই 10,000 টাকা যে ফেরত পাবেন, আপনাদের জমা দিতে হবে কিছু। এই জমাটা দুই রকমের হয়, একটা কিস্তির মাধ্যমে হয়, আর একটা হলো আপনার এটা কি কিস্তি বলা হয়, নেট অ্যানুয়াল প্রিমিয়াম। আর এটা হলো সিঙ্গেল প্রিমিয়াম। সিঙ্গেল প্রিমিয়াম হলো একবার দিবেন, আর পরে আর দিবেন না। এখন প্রশ্নে বলে যে এই একবার দিলে কত দিতে হবে, আর যদি আপনি প্রতি বছর দিতে চান তাহলে কত দিতে হবে, এই দুইটা প্রশ্ন সাধারণত করে। কারণ আমরা প্রবলেম 5 দিয়ে A to Z শিখবো। এটার আরেকটা ক্লাস আছে, একটা ছক আকারে আপনাকে শেখানো হয়েছে কিভাবে আহ, এই অঙ্কগুলো করতে হয়। আর সেই ক্লাসটা যদি আপনি দেখে নিতে পারেন তাহলে A to Z শিখে নিতে পারবেন। আপনাদের যদি কারো ব্যক্তিগত কোনো কোয়েশ্চেন থাকে হ্যান্ড রাইজ করেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দিব ইনশাল্লাহ। প্রবলেম 5 করাইতেছি, এটাতে যেহেতু A to Z শিখাইতে পারবো, প্রশ্নে যা দেওয়া ছিল সেই জিনিসটা আমি উঠাইতেছি। এখানে এইজ দেওয়া আছে, এইজ এর কোনো কাজ নাই। এই যে এখানে এইজ যে দেওয়া আছে, এটা আমার কোনো কাজ নাই, এটা আমি লিখলাম না। তারপর আপনি উঠাই দিবেন পরীক্ষা হলে। এরপর দেওয়া আছে নাম্বার অফ পার্সন, কতজন মানুষ বীমা করছে সেটা উঠাবেন। এরপর এখানে 3 নাম্বার করে কতজন মানুষ মারা গেছে, বীমা করার পরে কতজন মানুষ মারা গেছে সেটার একটা হিসাব দেওয়া আছে। 22 জন প্রথমে মারা গেছে। তো এটা থেকে যদি 22 জন মারা যায় তাহলে এইগুলো থাকে। এর মাঝে 25 জন মারা গেছে, এরপরে মারা গেছে 33 জন, পরে 40 জন, পরে গেছে হলো 45 জন। এখন এটারও প্রশ্নে দাও, প্রশ্নটা লিখতাম, প্রশ্ন এই জায়গায় লিখে ফেলি, যেহেতু সবই লিখছি তাহলে এটা না লিখলে তো আর সমস্যা।
এইগুলো দিয়ে তারা বলছে from the following maturity table 60 years ago calculate net annual premium 5 year endowment policy। এখানে দুইটা নিয়ম আছে, এন্ডোমেন্ট মানে আজীবন বীমা করতো, আর এটা হলো আপনার টার্ম পলিসি। টার্ম পলিসি হলো আপনার মেয়াদি বীমা করতো। এই যে এখানে দুইটাই আছে, টার্ম পলিসি। টার্ম পলিসি মানে মেয়াদি। মেয়াদি বলতে বোঝাচ্ছে যে আপনার 5 বছরের জন্য আপনি বীমা করলেন, 5 বছরের মাধ্যমে যদি মারা যান তাহলে টাকাটা আপনাকে দিবে 1,000 টাকা। আর যদি বেঁচে থাকেন তাহলে কিচ্ছু পাবেন না। এটা টার্ম পলিসি। একটা এন্ডোমেন্ট পলিসি হলো আপনি টাকা পাবেন, মারা গেলেও টাকা পাবেন, জীবিত থাকলেও টাকা পাবেন। তাহলে এন্ডোমেন্ট পলিসিতে তারা বলছে এককালীন টাকা দিলে কত টাকা দিতে হবে সেটা বের করতে। এটা বের করার জন্য যে পলিসি বলুক না কেন আমাকে প্রথমে একটা ঘর করতে হবে। ঘরের মাঝে আপনার এই 3টা ঘর দেওয়া আছে প্রশ্নে। একটা ঘর করতে হবে মারা যাওয়ার পরে কত টাকা তারা চাইবে, ক্লেম পার ডেথ 1,000 করে চাইবে বলেছে প্রশ্নে। এখন এখানে আমরা সুদের হার দেওয়া থাকে সবসময় প্রশ্ন। এই যে 5%, এই যে 1,000 করে চাইবে, প্রতি বছরের সুদের হার 5%। এটা অনেক অঙ্কে এরকম ডিএফ, এই 5% ডিএফ এর মানটা দেওয়া থাকবে। এই যে দেখেন এই অঙ্কে দেওয়া আছে, দেওয়া থাকবে। দেওয়া থাকলে তো বসাই দিব, আর দেওয়া না থাকলে কি করতে হবে সেটা আমি শেখাচ্ছি। যদি দেওয়া না থাকে তাহলে কষ্ট করে আমাদের বের করে নিতে হবে 5%। ডিএফ যেভাবে বের করি এইভাবে বের করবো। কিভাবে? 1/1 + 5%। বের করে নিলাম। বের করে নিলে এটা আসবে 0.952, 0.907, 0.864, 0.823, 0.784। এরপর আপনার পিভি, প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে। এটা যদি 1 নাম্বার ঘর হয়, এটা 2 নাম্বার ঘর হয়, এটা যদি 3 নাম্বার ঘর হয়, এটা যদি 4 নাম্বার ঘর হয়, 5 নাম্বার ঘরটা বের করার জন্য যে যে এটা 5, 6 নাম্বার ঘরটা বের করার জন্য 4, 3 × 4 × 5, 3 × 4 × 5, অর্থাৎ এটা 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 গুণ করতে হবে। গুণ করলে এই টাকাগুলো আসলো, যা আসে লিখবেন। এই যে ঘরটা করলাম, এটাতে বের হইলো যখন মানুষ মারা যাবে, মারা গেলে মারা যাওয়ার পর তার ফ্যামিলির লোকরা এই টাকাটা দাবি করবে বীমা কোম্পানির কাছে। মৃতদের দাবি এই টাকাটা, ডেথ ক্লেম, এটাকে বলা হয় ডেথ ক্লেম। এখন মৃত মানুষদের দাবিটা আমি বের করলাম। এখন এই পদ্ধতিতে কিন্তু মৃতরাও টাকা নিবে, জীবিতরাও টাকা নিবে। কি পদ্ধতি এটা? এন্ডোমেন্ট পদ্ধতি, আজীবন। এই পদ্ধতিতে মৃতরাও নিবে, জীবিতরাও নিবে। যারা জীবিত থাকবে, যারা এই যে 960 জন ছিল, এর মধ্যে 45 জন মারা গেছে সবার শেষে লাস্ট ইয়ারে, বাকিগুলো জীবিত আছে, তারাও তো টাকা চাইবে। তারা যদি টাকা চায়, তারা কত করে চাইবে সেটা আমি এখানে হিসাব করে দেখি কত চাইবে। লিভিং, জীবিত মানুষরা আছে 960 জন, এর মাঝে লাস্ট ইয়ারে মরে গেছে 45 জন, সবাই 1,000 করে চাইবে। আমাদের সুবিধা আছে, 1,000 করে চাইলেও আপনার যে টাকাটা আসবে, ধরেন টাকাটা চাইবে হলো 9,15,000। 9,15,000 তো আজকে দিতে হবে না, 5 বছর পরে দিতে হবে। এখানে ডিএফ এর ঘরে 5 বছর বছর একটা মান বেরিয়েছিল, মনে আছে হয়তো বা।
784 মুছে গেছি তো। পিভি অফ লিভিং পার্সন ক্লেম, তাহলে এই যে রেটটা আছে এটা আমি গুণ করব। অঙ্কটা আপনার কাছে একটু বোরিং বা বড় বা কঠিন লাগতে পারে, কিন্তু আপনি যদি এই অঙ্কটা করেন 10 নাম্বার তো কনফার্ম কালকে পাচ্ছেন ইনশাল্লাহ। লিভিং জীবিত মানুষরা এসে বলবে এই টাকা দাও আমাকে, 7,17,360। টোটাল তাহলে টোটাল মানুষরা এসে বলবে যে টাকা দাও, টোটাল বলবে 8,57,000, এই টাকাটা টোটাল চাইবে। প্রশ্ন যদি বলে আপনাকে যে সিঙ্গেল প্রিমিয়াম বের করে দেখো, সিঙ্গেল প্রিমিয়াম, সিঙ্গেল প্রিমিয়াম যদি বের করতে বলে তাহলে আমি কি করব, এই যে টাকাটা আছে টোটাল, এই টাকাটা মানুষ চাইবে এসে, যে আমাকে বলে যে এই যে এখানে বলছে, সরি সিঙ্গেল প্রিমিয়াম দুই রকমের বলতে পারে, আচ্ছা এটা পরে দেখাচ্ছি দাঁড়া। এখন আমাদের প্রশ্নে বলছে যে নেট অ্যানুয়াল প্রিমিয়াম, বছরে যে কিস্তি কিস্তি করে দিতে চায় লোকরা, তাহলে কত করে নিব তাদের কাছ থেকে, কিস্তি কিস্তি করে যদি টাকা নিতে চায় তাহলে কত টাকা নিব তাদের কাছ থেকে। এটা যদি করতে হয় তাহলে আরো একটা ঘর করতে হবে আমাদের, 2 নাম্বার একটা টেবিল করতে হবে কিস্তি কিস্তি বের করার জন্য, কিস্তিতে টাকা বের করার জন্য। কিস্তিতে বের করার জন্য এই ঘর যে দেওয়া আছে যেগুলা, এটা না করলেও চলবে। আপনার 1 টাকা করে হিসাব করবে, এই লোকগুলো 1 টাকা করে যদি তাদের কাছ থেকে নেই প্রতি বছরে, তাহলে 1 টাকা যদি করে নেই, রিয়েলাইজ প্রিমিয়াম 1 দিয়ে গুণ করবো এটাকে, 3 নাম্বার ঘর বের করার জন্য 2 কে 1 টাকা দিয়ে গুণ করবো, অর্থাৎ এনে যা আছে এটাই হবে এখানে। টাকায় প্রকাশ করলাম কি, মানুষকে টাকায় প্রকাশ করলাম, কারণ 1 টাকা দিয়ে হিসাব করলে 1 কোটি টাকা দিয়ে হিসাব করতে হবে। ধরেন একটা চকলেটের দাম যদি আপনার জানা থাকে 100 না, যতগুলা চকলেট মন চায় অতগুলা চকলেটের দাম বের করতে পারবেন। প্রেজেন্ট ভ্যালু পিভি, আমরা কিস্তিটা নিবো 1 বছর পরে, তাহলে যে প্রথমটা যে আছে, প্রথমটা তো sorry, কিস্তি তো এখন নিয়ে নিব, এখন যদি নিয়ে নেই এই মুহূর্তে কিস্তি যদি নিয়ে নেই তাহলে এই টাকাটা তো এই মুহূর্তে পেয়ে যাচ্ছি, এটার উপরে তো সুদ হবে না, এটা হলো 0 ইয়ার। আজকে কিস্তি নিতেছি, বীমা করছে এই লোক আজকে, তো এটার উপরে তো আর সুদ দিতে হবে না। প্রথম বছর হলো 0 ইয়ার, তাহলে আমার সূত্র যে ওয়ান, যে আমরা যে 5%-এর সূত্রটা করলাম, প্রথমে এটা দিব 0 ইয়ার, 0 ইয়ার মান আসবে 1, এটা হলো 1 ইয়ার, এটা হবে 1 ইয়ার, তাহলে এখানে 1 দিব, 1 দিয়ে আসবে হলো, আপনারা লিজের অঙ্ক করছেন মনে আছে, বিগিনিং দেওয়া থাকে প্রথমটা 1 0 হয়, এটা বিগিনিং এর মতো। অর্থাৎ উপরে যে আমরা একটা ছকের মাঝে ডিএফ গুলা লিখছিলাম, ডিএফ ডিএফ এর যে কথাগুলো লিখছিলাম, 1 নাম্বার ঘরে এটা লিখছিলাম, 2 নাম্বার ঘরে এটা লিখছিলাম, 3 নাম্বার ঘরে এটা লিখছিলাম, 4 নাম্বার ঘরে যা লিখছিলাম, প্রথম ঘরটা 1 লিখে পরের ঘরগুলো হুবহু বসায় দিব। বেসিক জিনিসটা হলো, যখন আমি টাকা নিব ওর কাছ থেকে প্রথম দিন, তখন তার সুদের কোনো হার নাই, 0 ইয়ার হয়ে যাবে, তাহলে এটা 0 হবে, পরেরগুলো 1 2 3 4 এভাবে দিব। আমাদের 4 নাম্বার ঘর শেষ, 5 নাম্বার ঘর বের করার জন্য 3 গুণ 4 বেরিয়ে আসবে পিভি, প্রেজেন্ট ভ্যালু 980। এক টাকার হিসাবটা বের করে নিলাম। এখন প্রশ্নে বলতেছে নেট অ্যানুয়াল প্রিমিয়াম, কথা বুঝেন, এটার অর্থ হলো একবারে একবার একবার টাকা দেবো একবার, নাকি না বছরে বার্ষিক 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 কিস্তি,
বার্ষিক, শুধু কিস্তি লিখে রাখি, হ্যাঁ, কিস্তি হিসাবে যদি বীমা দেয়, যেমন ডিপিএস করে না মানুষ, কিস্তিতে যদি বীমা দেয় তাহলে কত, এই যে টোটাল যে আসলো ডেথ এবং লিভিং দের ক্লেম কে, এই যে এই সংখ্যাটা দিয়ে ভাগ দিতে হবে। এই সংখ্যাটাকে এই সংখ্যা দিয়ে ভাগ করলাম, মান চলে আসলো 100। আচ্ছা আমি করেই দেখাই। এটা যদি প্রশ্নে বলে যে না কিস্তি সিস্টেম না, একবার দিবে, একবার সিঙ্গেল প্রিমিয়াম, দুই ধরনের প্রশ্ন হইতে পারে, কিন্তু একটা প্রশ্ন না, দুইটা প্রশ্ন হইতে পারে। এই যে এনে দুইটা প্রশ্ন দেখাচ্ছি আপনাকে। সিঙ্গেল প্রিমিয়াম বের করো, একবার টাকা দিবে সেইবারেই শেষ, আর টাকা দিবে না, বড় লোক মানুষ যারা করবে আর কি। সিঙ্গেল প্রিমিয়াম, নেট সিঙ্গেল প্রিমিয়াম যদি করতে চায়, এই যে টাকাটা আছে, ডেথ পিপল, লিভিং পিপল দের কত মানুষ আমাকে কাছে বীমা করছে সেটা আমার জানতে হবে। কয়টা মানুষ আমার কাছে বীমা করছে সেটা আমাকে জানতে হবে। মোট আমার কাছে 980 জন বীমা করছিল, প্রথমে যে দেওয়া আছে, এই 980 দিয়ে ভাগ করতে হবে। মোট টাকাটাকে 980 দিয়ে ভাগ করলে এক একজনের ভাগে যে টাকাটা আসবে সেটা আপনার বের করে দেখিতে পারেন কিনা, দেখি আপনার কতটাকে অ্যাক্টিভ আছেন, যে এটা ক্যালকুলেশন করে বলেন কত আসে, ক্যালকুলেশন করে বলেন কমেন্টে। 199 টাকা 19 পয়সা, এটা তো এটাতে আসছে, এটাতে ভাগ করেন, এটাতে এটাতে ভাগ করেন, ভাগ করে বলেন। 875 টাকা। আচ্ছা, এই যে এই পদ্ধতি আমি একটু আপনাদের কাছে জানবো, এন্ডোমেন্ট পদ্ধতিতে যদি বলে সিঙ্গেল প্রিমিয়াম বের করো বা অ্যানুয়াল প্রিমিয়াম বের করো, আপনারা কি পারবেন? অঙ্কটা বুঝতে পারছেন? বুঝতে পারলে একটু কষ্ট করে ওকে লিখেন, যদি বুঝে যান তাহলে একটু কষ্ট করে ওকে লিখেন। 10 নাম্বার কনফার্ম পাবেন কালকে পরীক্ষায়। কালকে পরীক্ষা না? পরীক্ষা কবে? আগামীকালকে না? হ্যাঁ কাল, তাহলে কাল 10 নাম্বার আপনি পাবেন। এখন পরীক্ষা হলে বুঝে গেছেন এটা এন্ডোমেন্ট পদ্ধতি কিভাবে বের করতে হবে। এন্ডোমেন্ট পদ্ধতি মানে জীবিত থাকলেও টাকা পাবেন, বীমা করতেছেন, ধরেন আপনি বীমা করছেন, 199 টাকা দিছেন, দিয়ে মরে গেছেন, মরে গেলে আপনার বাবা মা বা স্ত্রী সন্তান যেই আপনার নমিনি, সে 1000 টাকা পাবে। একটা কিস্তি দিয়ে মারা গেছেন, বা এটা একটা কিস্তি, কিস্তি সিস্টেমে দিছিলেন একবার, আবার কিস্তি ছাড়া একজন দিছে না আমি এককালীন 700 এত দিছে, মারা গেছে, পেয়ে গেছে। এখন মারা যায় নাই, আপনি মারা যান নাই, 5 বছর পরে জীবিত থাকার পরও যায় বলছেন যে আমি তো জীবিত আছি ভাই, আমার টাকা ফেরত দেন, তাহলে ওই লোকে 199 করে করে আমরা 5 বছর দিছি, দেওয়ার পরে এই 1000 টাকা যায় ফেরত পেয়ে গেছি, বা 5 বছর আগে এটা দিছি জীবিত থাকা অবস্থায় এই টাকা ফেরত পেয়ে গেছি। এই পদ্ধতিটা হলো এন্ডোমেন্ট পদ্ধতি। বুঝে গেলে একটু কষ্ট করে, আপনারা একটু কষ্ট করে ইয়েস ওকে লিখেন। এখন পরীক্ষায় হলে আপনি এইভাবে অঙ্ক করবেন, কাইটা দিবে স্যার। কারণ কি, পরীক্ষা হলে তো এইখানে শব্দটা এই যে এইখানে যে শব্দ আছে, এই শব্দটার মাঝে ছোট্ট করে নিয়মটা লেখা থাকে, ছোট্ট করে নিয়মটা লাগে কোন পদ্ধতিতে অঙ্কটা করতে হবে। যেমন আপনি এই যে আমি পাস করাইতেছি, ছোট্ট করে একটা লাইনের জন্য এই যে এন্ডোমেন্ট পদ্ধতি, যেতে থাকলো বাবা মারা গেল বাবা, এই কথাটা ছোট্ট করে লেখা, এই কথাটা এন্ডোমেন্ট পদ্ধতি লেখা না থাকে যদি ছোট্ট করে তারা লিখে দেয় টার্ম পলিসি, টার্ম পলিসি এই শব্দটা লিখে দেয়, তখন কিন্তু এইভাবে অঙ্ক করলে মিলবে না। আমি যেভাবে করাইছি এইভাবে করলে অঙ্ক মিলে না, দেখবেন আমার মতো করে মিলতেছে না। টার্ম পলিসি হলো যারা মারা যাবে তারাই পাবে, জীবিতরা টাকা পাবে না। টার্ম পলিসির অর্থ কি? মেয়াদি বীমা, যে 5 বছর মধ্যে মারা যান তাহলে পাবেন, না হলে কিন্তু আর টাকা পয়সা নাই। যে প্রশ্নে যদি বলে যে না এই মেয়াদি বীমা করতে হবে, তাহলে
আপনাকে বাড়তি কিছু শিখতে হবে না, আমি বলে দিচ্ছি। বাড়তি একটা অক্ষর শিখতে হবে না আপনাকে, বাড়তি একটা অক্ষর শিখতে হবে না। টার্ম যদি বলা থাকে, শুধু যে কাজটা করবেন, কালকে পরীক্ষা হলে যায় বুঝবেন ভালো করে যে টার্ম লেখা আছে কিনা। টার্ম লেখা থাকলে একভাবে, আর যদি লেখা থাকে এন্ডোমেন্ট আরেকভাবে। টার্ম পলিসিটাই আসে প্রতি বছর, কিন্তু কালকে যে আপনার টার্ম পলিসির জায়গায় এন্ডোমেন্ট এসে পড়বে না, সেটার কোনো গ্যারান্টি নাই। যেহেতু জীবিতরাই পাবে, মৃতরা কোনো টাকা পয়সা পাবে, সরি, মৃতরাই পাবে, জীবিত ব্যক্তিরা কোনো টাকা পয়সা পাবে না। তো সূত্রটার মাঝে এই শব্দটা কেটে দিবেন। জীবিত মানুষের টাকা দেওয়ার প্রয়োজন নাই আমার সূত্রের মাঝে, শুধু মৃতদের টাকাটা দিলেই আমার অঙ্ক হয়ে যাবে। মৃতর টাকাটা দিলেই অঙ্ক হয়ে যাবে। আপনি একটু কষ্ট করে মৃতর টাকা বসায়া ফলাফলটা একটু বলে দেন তো, মরা মানুষের টাকাগুলা বসায়া। মরারাই পাবে, জীবিতরা পাবে না। কত আসে একটু বলেন। আপনাকে ক্লাসের শুরুতে বলেছি, আজকের ক্লাস করলে গ্যারান্টি আপনি 10 নাম্বার পাবেন ইনশাল্লাহ। এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, যাতে অন্যরাই 10 নাম্বারটা পেয়ে যায়। আমি সবার কাছে রিকোয়েস্ট করবো, অন্যরা যে 10 নাম্বার পায় এটার ব্যবস্থা করে দেবেন, ফ্রিতে 10 নাম্বার। আর এই অঙ্কটার প্রশ্নটা যদি খুঁজে খুঁজে না পান, 2016 সাল, 2016 সালের 17 নাম্বার অঙ্ক, আমার শীটের 5। এখন যদি টার্ম শব্দ লেখা থাকে, আরেকবার বলতেছি, প্রশ্নে কিন্তু লুকানো থাকবে, এই কথা লেখা থাকে না, খুঁজে পাওয়া যায় না। টার্ম লেখা থাকলে কিভাবে করবেন শিখিয়ে দিলাম, এন্ডোমেন্ট লেখা থাকলে কিভাবে করবেন সেটাও শিখিয়ে দিলাম। ইনশাল্লাহ কালকে 10 পেয়ে দেবেন। এখন ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, মেনশন করে বন্ধুদের জানায় দিবেন, যাতে 10 নাম্বার কালকে সে আনসার করতে পারে। আর যারা ভর্তিগত তারা তো সবই জান, সবই সবগুলো অঙ্ক এখানে সমাধান করা আছে, প্র্যাকটিসের অনেক কিছু আছে। এখন আপনাদের প্রশ্ন নেওয়ার আগে দুই একটা কথা বলে দিই। আপনাদের যেহেতু থার্ড ইয়ারে প্রশ্ন হয়েছে চরম কঠিন, শিক্ষা তো হয়ে গেছে, দুইটা কাজ অবশ্যই করতে হবে। এক, মেইন বই একটা কিনতে হবে, কিনা পড়বেন। গাইড বই তো থাকবেই সাথে, ব্যতিক্রম, দিগদর্শন এগুলো থাকবে, কিন্তু সাথে একটা মেইন বই রাখবেন। কমার্স পাবলিকেশন বা মিলেনিয়াম, দুই যে কোনো এক কোম্পানি। কারণ ফাইনাল ইয়ারে ফেল করলে ইয়ার লস, মনে রাখবেন, ফাইনাল ইয়ারে ফেল মানে ইয়ার লস। আর 2 নাম্বার কাজ, পরীক্ষাটা শেষ হওয়ার পরে সামনের মাসে পড়া শুরু করে দেবেন কিন্তু কোনো না কোনো স্যারের কাছে। কারণ ফাইনাল ইয়ারের সাবজেক্ট 5টা, আর এই থার্ড ইয়ারে থাকবে ইনপুট 2-1টা, থাকবে না? সবাই কি পাস করে ফেলতে পারবে? থার্ড ইয়ারে, ফাইনাল ইয়ারের 5টা সাবজেক্ট, থার্ড ইয়ারে থাকবে 2-1টা। 5টা আর 2-1টা যদি থাকে আপনার, 7টা ম্যাথ যদি করতে হয়, আগামী 8-10 মাসের মাঝে পরীক্ষা হয়ে যাবে। কিন্তু আপনি অবস্থা খারাপ হয়ে যাবে। এই জন্য পাশ করলে আলহামদুলিল্লাহ খুব ভালো, পাশ করলে তো 5টা পড়তে হবে, ফেল করলে তো আরো 2-1টা ফেল করলে যে আপনার 7টা হয়ে যাবে। এখন ফোর্থ ইয়ারে 5টা ম্যাথ যে আছে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের, শুরু করে দিবেন। কারণ বিশেষ করে আমার কাছে শুরু করলে তার সুবিধা, একবার টাকা দিলে একেবারে অনেক, 1 বছর পড়া যায়, মাসে মাসে আর দিতে হয় না। বা বাইরে স্যারের কাছে শুরু করেন, শুরু করেও ফাইনাল ইয়ারে পাস করেন, কারণ ফোর্থ ইয়ারে ফেল করলে ইয়ার লস। এই ধাক্কাটা যদি থার্ড ইয়ারে না দিয়ে ফোর্থ ইয়ারে দিত আপনাকে, একটা তো ফেল করে ফেলতেন, তো সার্টিফিকেটটা পাইতেন না, চাকরি থেকে চাকরি পাইতেন না। এখন শিক্ষা দিচ্ছে, খুব ভালো হয়েছে। ফোর্থ ইয়ারে ইয়ে করবেন, সাবধান হয়ে যাবেন। যেমন ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট, আগে ধরেন তিনটা সাবজেক্টে যখন ধাক্কা খাইছেন, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট গুরুত্ব দিয়ে পড়ছেন, A to Z পড়ছেন, ভিতরে যে সিস্টেমে বলে দিয়েছিলাম টপিকস নিয়ে নিয়ে পড়ছেন, ফিনান্সিয়াল ম্যানেজমেন্টটা কিন্তু আপনার পরীক্ষা ভালো হয়েছে, প্রশ্ন কঠিন হইলেও ভালো হইতো। তো এইভাবে আপনারা কি করবেন, ফোর্থ ইয়ারের জন্য সেই ধরনের প্রিপারেশন নেবেন। আর যারা ফ্রি ক্লাস দেখেন, তাদের বলবো সামনের বছর আর ফ্রি ক্লাস না, পেইড কোর্স করেন যে কোনো স্যারের কাছে, কারণ ফেল করলে তো ইয়ার লস। আর আমি তো আপনাদের, যে আল্লাহ তাআলা সুস্থ রাখে, জীবিত রাখে, নেক্সট ইয়ার আপনাদের সঙ্গে দেখা হবে, হ্যাঁ। আর আপনাদের যদি কারো কোনো কোয়েশ্চেন আছে। আচ্ছা, কোয়েশ্চেন নাই, ঠিক আছে, ধন্যবাদ। নেক্সট ক্লাসে দেখা হবে, নেক্সট ইয়ারে, নেক্সট ক্লাসে না, নেক্সট ইয়ারে দেখা হবে। নেক্সট ইয়ার, নেক্সট মান্থে আমরা ব্যাচ শুরু করব। যদি আপনাদের কোনো কারো পড়ার ইচ্ছা থাকে
নেক্সট মান্থে যোগাযোগ করবেন। হ্যাঁ, পরীক্ষা টরীক্ষা শেষ করে যোগাযোগ করবেন। বলেন কি প্রশ্ন? স্যার 2013 সালে একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ, কোন 13 সালের কোন চ্যাপ্টারের বলেন তো? চ্যাপ্টারটা হলো গিয়ে স্যার ওই ব্যতিক্রমের পৃষ্ঠা অধ্যায় নাম্বার তিন বলে ফেলেন। তিন স্যার। ব্যতিক্রমের পৃষ্ঠা নাম্বার। ব্যতিক্রমের পুরান বই তো স্যার 111 পৃষ্ঠা। 111 পৃষ্ঠা আছে, কোন চ্যাপ্টার এটা বলেন? এটা স্যার ওই যে অপারেটিং সিস্টেমের একটা জিনিস হলো গিয়া এক্সট্রাঅর্ডিনারি রিসিভ, এটা কি স্যার 20% ধরে করতে হয় স্যার? এটা কোন আপনি ইন্স্যুরেন্স বইয়ের ক্লাস হচ্ছে এখন? ইন্স্যুরেন্স। জি স্যার, করতেছি স্যার। আচ্ছা আচ্ছা, ওটা ইয়েতে, ও ইয়ে, ব্যাংকিং এর কথা বলছেন? জি স্যার, জি। হ্যাঁ, 20%, 20%। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা। স্যার আর- আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার ব্যতিক্রমের 684 পৃষ্ঠার 2 নম্বর অঙ্কের একটু বুঝাই দিয়েছেন। 2 নম্বর অঙ্কটা এই যে মাত্র করলাম, এটাই হ্যাঁ। তো। না, এটা না, মোরালিটি টেবল এটা। মোরালিটি টেবিল, এটা কি সলভ ক্লাসে নাই? না, পাই নাই তো। কার নাই? আচ্ছা ঠিক আছে, এটা আমি আপনার একটু মুখে মুখে বুঝাই দিই, আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, ওটা হলো কতগুলা মানুষ মরলো, ওই মরার মানুষদের আপনার কত পার্সেন্ট মানুষ মরতে পারে, এটা একটা আমরা জরিপ করি আর কি। প্রশ্নে যে দেওয়া আছে দেখেন, 3টা সংখ্যা ঘর দেওয়া আছে আপনাকে। এটা আছে তো এই যে শীটের এই যে অঙ্কটাই তো, এই যে এটা, ওই যে নিয়ে আয়, 4 নাম্বারটা না, এই যে এটা 4 নাম্বার অঙ্কটা করাইছি তো, এই অঙ্কটাই। এটা আমি এটা বুঝাই দিই, হ্যাঁ, বুঝাই দিলে বুঝবেন। প্রথম ঘর, এটা হলো 2017 সালের, কোন শীটের বাইরে একটা অঙ্ক নেই। ইয়ার দেওয়া আছে, ইয়ার হলো 1 2 3 4 5, এগুলো আপনি বুঝে যাবেন একটা বুঝাই দিলে। এটা প্রশ্ন দেওয়া আছে যারা ইন্স্যুরেন্স করছে, ইন্স্যুরেন্স নিছে 10,000, যা যা আছে আর কি, 9,800। আর আপনার মানুষ মারা গেছে 200, 100, আরো 5 বছরের মানুষ আছে। এরপর আপনার রেট, ডেথ রেট, মরা মানুষের রেট, রেট কিভাবে বুঝবেন? রেট বোঝা অনেক সহজ। এই যে দেখেন, এটা হলো কয় নাম্বার ঘর? এটা 1, এটা 2, এটা হলো 3, 3/2 সমান সমান 4। হয়ে গেছে, বুঝে ফেলছেন? বুঝলে ওকে লেখেন। আর আপনার সার্ভে রেট, সার্ভে রেট বের করতে হবে। রেট বের করা অনেক সহজ। এখানে যে 10,000 মানুষ ছিল, 200 মানুষ মারা গেছে, 10,000 থেকে 200 বাদ দিবেন, যেটা থাকলো 10,000 দিয়ে ভাগ দিবেন, 98। এটা হলো 4 নাম্বার ঘর, এটা 5 নাম্বার ঘর। এইভাবে ভাগ দিয়ে বের করতে হবে। এখন 1,000 মানুষের মাঝে কতজন মারা যায়, এটা তো এটা ভাগ দিয়ে বের করবেন। যেমন এটা, এটা যদি বের করতে না, এটা একটু দেখাই দিই এখানে। এখানে যদি বের করতে চান, 900, 9,800 মানুষ আছে, এর মধ্যে 100 মারা গেছে, 9,700, তো বেরিয়ে আসবে। এই ঘরটা তো বুঝে গেছেন? ওকে, এই যে 9,800 থেকে 100 বাদ দিবেন। ওকে, এই যে লাস্ট ঘর, লাস্ট ঘরটা কি? 1,000 মানুষের মাঝে কয়জন মারা যায়? 2% যদি মানুষ মারা যায়, 1,000 মানুষের মাঝে, অর্থাৎ 1,000-এর সঙ্গে এই যে এই ঘরটা আছে, এটা কত নাম্বার ঘর? 4 নাম্বার ঘর। 4 নাম্বার ঘরের গুণফল, এটা 1,000 দিয়ে গুণ করবেন, তাহলে আসবে 20। 1,000 দিয়ে এটা গুণ করবেন, এই যে এখানে যেটা আসবে, তাহলে আসবে 10.2। টেবিল বুঝাই দিলাম, এগুলো করা ছিল। হ্যাঁ,
আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্ত থাকলো, নেক্সট ক্লাসে দেখা হবে। ভালো লাগলে অবশ্যই শেয়ার মেনশন করবেন, এবং আপনাদের জন্য ফোর্থ ইয়ারে কিছু আহ, নতুন শিট নতুন সিস্টেমে করাবো, যাতে ফোর্থ ইয়ারে আর এই ধরনের প্রবলেম না হয়। আচ্ছা, একজন মনে হয় আমার সাথে আর একটু কথা বলতে চাচ্ছে, বলেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, দ্রুত বলেন প্রশ্ন। স্যার এখানে আপনি মাত্র যে ম্যাথটা বুঝিয়েছেন 2017 সালের, সেম ম্যাথটা 2016 সালে আসছে, ওইখানে একভাবে সলভ করছে, এখানে একভাবে সলভ করছে। আচ্ছা, যে কোনো একভাবে করেন তাহলে, সমস্যা নেই। আর স্যার যে ফায়ার ইন্সুরেন্স থেকে তো অনেকগুলো বোর্ড কোশ্চেন আসছে, এখান থেকে কি আসতে পারে? ফায়ার ইন্সুরেন্সের তো অঙ্ক আমি করাই দিছি তো, সব করাই দিছি, কোনোটা বাদ নাই তো। ফায়ার ইন্সুরেন্স করে যান। ফায়ার ইন্সুরেন্স থেকে যে অঙ্ক করাই দিছিলাম। সাহেব না, ফায়ার ইন্সুরেন্স তো অঙ্ক কম, একটা না দুইটা অঙ্ক। আর ইয়েন আপনার মেরিন ইন্স্যুরেন্স থেকে অঙ্ক আসতে পারে, মেরিন ইন্স্যুরেন্সের অঙ্ক আসতে পারে। মেরিন ইন্স্যুরেন্স করে করে যান। হ্যাঁ, আচ্ছা, তো সবাইকে ধন্যবাদ। নেক্সট ইয়ার দেখা হবে। আল্লাহ হাফেজ, দোয়া করবেন আমার জন্য।